করবে আপনারা আরো লোকজনকে নিয়ে আপনারা আমি পুরো বাংলাদেশের আমাদের যে কৃষক প্রার্থী সবার সাথে আমাদের যোগাযোগ রাখতে হয়। আমি তো এখানে সেন্ট্রাল কমিটি বলতে কেন্দ্রীয় মানে আমি আপনাদের দয়া যে অফিসে বসেন আমরা ওনার আশেপাশে যত কাজ হয় এই কাজের একটা অংশ আমি দেখি। তো এই অংশটাই হচ্ছে সব এমপি যত আছে আমাদের মনোনীত প্রার্থী সবার এলাকার খোঁজ খবর নেওয়া। আমি আপনাদেরকে হলফ করে বলি আপনারা মনে রাখেন উনি 1.5 লক্ষ 2 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। এই জন্য বললাম যে আপনারা কেউ যদি এখানে এসে থাকেন অংশগ্রহণ করে থাকেন কিন্তু মনে মনে একটা থাকে না যে না আমার দল তো এই আমার দল তো সে আমি ওইখানে ভোট দিব, প্লিজ দয়া করে ভোটটা নষ্ট করবেন না। আপনারা ঘুমাবেন, বাসায় ঘুমাবেন, কিন্তু ধানের শীষে ভোট দিবেন। আপনারা অন্য কোথাও ভোট দিবেন না। এই কথাটা বলার কারণ হচ্ছে আপনারা যত বেশি ভোট দিবেন ফজলুল্লাহ বাবুল ভাই যত বড় ব্যবধানে জিতবে উনি আপনাদের জন্য একজন মন্ত্রী হয়ে কাজ করবে, প্রতিমন্ত্রী হয়ে কাজ। আপনারা খেয়াল করেছেন নওগাঁতে ফজলুল্লাহ বাবুল ভাই যা যা বলেছে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়া সবগুলা অ্যাড্রেস করেছে, সবগুলাতে রাজি হয়েছে। এখন উনি নিজেও জানেন যে উনি কতটা যোগ্য এই মহাদেবপুর বদলগাছির জন্য। সো আমি আপনাদের মেহমান, আমি আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন 12 তারিখে একটু সকাল সকালে গিয়ে আপনাদের সাথে আরো যারা আছে যারা আসে নাই তাদেরকে বলে ধানের শীষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন এবং আমরা একসাথে বিজয় মিছিল করব 13 তারিখে ইনশাআল্লাহ। ধন্যবাদ তুহিন ভাইকে বক্তব্য রাখার জন্য। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের গ্রামের সন্তান, আজকের এই নির্বাচনী পরিচালনা, আজকের এই নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি দিবঙ্কর কুমার কালাদা। কালাদাকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই থামাগো মুসলমানদের কাছে আমার আদাব এবং হিন্দু ভাইদের কাছে আমার নমস্কার। আজকের এই পথসভায় যে আমাদের হোদা ভাই আসছে এটাই আমাদের কাছে বিরাট পাওয়া। এই পাওয়ার একটা সম্পর্ক দিচ্ছে আমাদের বুঝাই দিতে বছরে বছরে এখানে ফাঁস হয়, এবার যদি হোদা ভাই ফাঁস হয় তাহলে আমরা সবাই আনন্দিত হবে, উনি আনন্দিত হবে। এবং সরকার গঠনের পর শরীর যে ফেল মারে তাই শরীর দল আর যাই জয়ী হয় তাই সরকারি দল হোদাবাইয়ের কাছে যে কোনো পদ আসুক আমরা কিছু করার নেই, আমরা শুধু আপনাদের ভোট দেবো আর ওনার জয় করার চেষ্টা করি। আর এই হোদাবাইয়ের কাছে আমার বিশেষ এখানে একটা বড় মন্দির আছে, তার নাম মদনমোহন মন্দির। আশপাশ প্রতিটা গ্রামের 2-3টা করে মন্দির আছে, তারপর প্রতিটা গ্রামের মন্দিরের দিকে তাকাবেন এবং দেখবেন। এবং সামনে 2 মাস পরই আমাদের রাস্তা, এই সুলতানপুরের রাস্তাটা একদম জঘন্য হিন্দুপাড়া, অথচ অমৃত সময় একটা ইটা সময় একটা ইটা ভাই শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ জি এতে আপনি সবুজ সবুজ ফোন দেন, সবুজ আছে সাথে ও চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা আমি চার্জ করে দিচ্ছি। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচন প্রচারণা সভার সম্মানিত
প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নওগাঁ 48-3 মহাদেবপুর বদলগাছি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব ফজলে হুদা বাবুল ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নমস্কার, সালাম, আদাব। কেমন আছেন আপনারা? এমন শীত, আমি শীতকে খুব ভয় পাই, আর নির্বাচন হয় শীতের সময়। আপনারা দেখেছেন কিনা আমি কাঁচু কাঁচু হয়ে বসে আছি। নির্বাচনের হাওয়া, নির্বাচনের গরম নাকি? বক্তব্য দিব না, বুঝছেন, একটু গল্প করবো আপনারা। আমি এসে যে কথাগুলো শুনলাম তাতে এখানে প্রত্যেক বছর আপনারা আওয়ামী লীগকে ভোট দিচ্ছেন, তাই না? কথা তো এটাই। আচ্ছা, না মানে বেশিরভাগ ভোট দিচ্ছেন। আর কিন্তু এই যে আমাদের বয়োজ্যেষ্ঠ নালাদা নিজেই বললেন একটা ইটও পড়েনি 17 বছর। এটা তো শরমের ব্যাপার, শরমের ব্যাপার না? আমি রাজনীতিতে 17 বছর থেকে এই মহাদেবপুর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি ছাত্র জীবন। কিন্তু আমার কাছে খুব অবাক লাগে কিছু জিনিস দেখে, বুঝছেন। এখানে হিন্দু সম্প্রদায়ের দেখতেছি অনেককেই, আমার তো প্রিয় ও আমার বন্ধুর মামা, আমার মামাও হয়, দাদাও হয়। দীর্ঘদিন ওনার বাসায় আমি নিমন্ত্রণ করেছিল, আমি বাসায় গিয়েছিল। মজার মজার কিছু অভিজ্ঞতা হয়েছে আমার, বিশেষ করে হিন্দু সম্প্রদায়। প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমার, তারা শুধু ভোটই দিয়ে গেছে, কিন্তু গত 17 বছরে কোন হিন্দু পাড়ায় কোনো কাজ হয়নি। পানি নিষ্কাশন হয়নি, মন্দিরের টয়লেট হয়নি, মন্দিরের রাস্তা হয়নি, বিশেষ করে আদিবাসী কোন মন্দিরের রাস্তা। এইটা আমার কাছে খুব অবাক লাগছে। রবীন্দ্রনাথ একটা কথা বলেছে, দেব আর নেব মিলায়ে মিলাবো। আপনি যদি দেন আমি আপনাকে দিব, তাহলে আমরা দুজন মিলব। কিন্তু বিগত দিনে আমি দেখলাম খালি দিয়েই গেছেন। এটার নাম হচ্ছে যে একতরফা ভালোবাসা, তাই না? ভালোবাসা দিছি কিন্তু পাইনি আমরা। আপনাদের কারণ রবীন্দ্রনাথই আবার বলছে, আমি ভালোবাসি যারে সে কি আমার হতে দূরে যেতে পারে। তো আমি যদি আপনাদের ভালোবাসা দিই, তাহলে আপনারা ভোট না দিয়ে যাবেন কোথায়? কি বলেন? আমি মিথ্যা প্রতিশ্রুতি কোথাও দিই। তবে আমি একটা কথা বলেছি যে মহাদেবপুর বদলগাছি সকল আদিবাসী পাড়ার মন্দিরে রাস্তা আগামী 1 বছরের মধ্যে পাকা হবে। ইনশাআল্লাহ। সব জাতি আছে এখানে। আচ্ছা, ঠিক আছে, সেটাই ভালো, আচ্ছা, এইটা আমি বলেছি। আরেকটা বলেছি আমি, যেগুলা বড় মন্দির আছে, যেগুলো বড় মন্দির, যেখানে কালী পূজা হয়, দুর্গা পূজা হয়, মনসা পূজা হয়, দীপাবলি হয়, সরস্বতী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, হ্যাঁ, গণেশ পূজা হয়, এরকম বড় বড় মন্দির গুলাতে আমি আগামী 1 বছরের মধ্যে টয়লেটের ব্যবস্থা করে দেব। কারণ নারীরা কিন্তু একটা জিনিস কি জানেন, আপনাদের হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে কাজ হারা নিয়ে উঠতে হবে। এই বাংলাদেশটা তো আপনাদের নাকি আমাদের একটা এনআইডি কার্ড কি আপনি পান নাই, আমি পাইছি না, তাহলে বৈষম্যটা কেন হয়? এইটা আমরা বৈষম্যের বিরুদ্ধে একটা লড়াই করলাম। 17 বছর একটা জিনিস আমি চেয়ে চেয়ে দেখলাম
আমাদের ছোটবেলায় আমরা পূজা মণ্ডপে যাইতাম 3 দিন আগের থেকে ঘুম থাকতো আমার বাড়িতে এখানে আদায় পরিবেশ, ঠিক আছে? আমার দাদা, আমি কিন্তু একজন সাচ্চা মুসলমান, মুসলমান ধর্ম পালন করি, ঠিক আছে? আমি শুধু খাই, এরকম মুসলমান, কি বুঝলেন? আমার দাদা জামে মসজিদের ইমামতি করতেন, ওই সময় উনি ইউনিয়ন পরিষদের আবার চেয়ারম্যানও ছিলেন। তাহলে বোঝেন কি, হিন্দু সম্প্রদায়কে বলছে তোরা যদি ভারতে যাস আমার বুকের উপর দিয়ে পা দিয়ে যাবি। এখনো আদায়পুর ইউনিয়নে 27% হিন্দু ভোটার, আমি সেই পরিবারের সন্তান। আমার দাদা ইমামতি করত আর হিন্দুদের চাইতে যায়নি, তো তোদের নিরাপত্তা আমার। তো বিএনপির রাজনীতি আর আওয়ামী লীগের যে রাজনীতি, এখানে কিছু আপনাদের মানে বোঝার ভুল আছে। বিএনপির রাজনীতিটা হচ্ছে রংধনু রাজনীতি। রংধনু কে দেখেন, দেখেন আপনারা কেউ? ছোটবেলায় বৃষ্টি হওয়ার পর আমি সব সময় আকাশে তাকতাম যে রংধনু ওঠে কিনা। রংধনুর কয়টা রং থাকে? 7টা। কে? দেখেছ রংধনুর 7টা রং থাকে। হ্যাঁ, কে? তারেক রহমান বলেছেন যে বিএনপি হচ্ছে রংধনু পার্টি। মানে কি? আমাদের হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কথা নেই, যা। থাকবে, পাহাড় থাকবে, কোনো কথা নেই, থাকবে, তোর সাথে, যা। সব থাকবে। এটার নামই বাংলাদেশ, এটার নামই বাংলাদেশ। তো কাছে লাগবে না, সারাদিন বাল তুললেও এখন আসবে। যে ধর্ম যার যার, বাংলাদেশটা সবার। আওয়ামী লীগ কি করেছে গত তাহলে কি 17 করে? বছর? শিবগঞ্জ মোড়ায়, শিবগঞ্জ মোড়। আপনারা দেখেন, আপনারা মনে করেন নৌকা আপনাদের গুড গুড নিরাপত্তার গুড প্রতীক। গুড গুড। কথা ঠিক কইছে কিনা? লজ্জা পায় না? শিবগঞ্জ মোড়ায়, শিবগঞ্জ হ্যাঁ? মোড়। যদি নিরাপত্তার প্রতীক আয়, নৌকায় এটি আয়, হবে, এখনই আয়। পূজার সময় আপনাদের পুলিশ আনসার লাগে কেন বলেন তো? আমি যদি নামাজ পড়তে 10 বসি, মিনিট। আমার সামনে যদি আনসার আর পুলিশ দাঁড়ায় থাকে, আমার নামাজ কেমন হবে বলেন তো? আরে তুই ভাই এটি আয় না, গায়ে। ভালো হবে? মুসলমানরা বলেন না ভালো হবে? তাহলে হিন্দুদের পূজার সময়, ধর্মচর্চার সময়, ভক্তির সময় পুলিশ আনসার কেন দেওয়া লাগে? 20 বছর আগে দেওয়া লাগতো? তখন হইতো না? মুসলমানরা ঢিল দিত? তাহলে এই প্রথাটা কেন চালু হলো? কারা করলো? কি জন্য করলো? কি উদ্দেশ্যে করলো? তারা বলতেছে আমরা তোমার মানে রক্ষা কবচ। উপরওয়ালা হাসতেছে, ঠিক আছে? উপরওয়ালা হাসতেছে, যারে রক্ষা কবচ পায় আমি তোদের সকল নাকি? এখানে আমাদের সমাজকে বিভাজন করা হয়েছে। আমি তো ভাই গীতা, ভগবত, রামায়ণ অল্পসাধ্য পড়েছি, কোথাও কিন্তু নৌকা আপনাদের ধর্মীয় পবিত্রতার প্রতীক নাই। আছে? 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 রাবণ কি লঙ্কায় গেছিল নৌকায় চড়ে? হ্যাঁ? ভারত সাগর পার হয়েছিল নৌকা দিয়ে, তামিলনাড়ুর ওই দিক দিয়ে টুটিকরিন, কন্যাকুমারী দিয়ে যে পার হলো, কি দিয়ে পার হইলো? নৌকা দিয়ে? না, সৃষ্টিকর্তা ওখানে দিয়ে দিল একটা সেতু, নাকি? এটাই তো মহাভারত। কথা ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের লক্ষ্মী পূজায় কি ধান লাগে না? হিন্দু সম্প্রদায়ের ধান ছাড়া লক্ষ্মী পূজা হয়? হয়, জোরে বলেন না। আপনাদের আশীর্বাদ ধান ছাড়া হয়? আশীর্বাদ ধান ছাড়া হয়? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী কারো কি দিন চলে ধান ছাড়া? আপনারা ধানের শেষ বাদ দিয়ে কেন নৌকায় করছেন? এখন আসে এখানে কিছু কথা বলেছেন দাদা, কিছু চাহিদা পত্র দিয়েছেন। সেটা হচ্ছে এখানকার রাস্তা, পানি নিষ্কাশন, আর এই বড় মন্দিরের সাথে আরো 3টা মন্দির। মন্দির সংস্কার গুলো আমি প্রথম 1 বছরে করব, এটা আমার নির্বাচন ম্যানিফেস্টো আছে। এবং মসজিদ, মন্দির এবং মসজিদের সংস্কার করব। দেখো, এইটা আমি করব। এবং আমি জানি এখানে একটা সরকারি কবরস্থানও আছে, সেটারও সংস্কার প্রয়োজন। এই যে শিবগঞ্জের যে পানির সমস্যা, পানি বর্ষার সময় যে একটা মানে একটা বিচ্ছিরি সিচুয়েশন হয়, এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা। আপনারা জানেন যে আমি কিন্তু তারেক রহমানকেও বলেছি
মহাদেবপুরের মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি মঞ্চে বলেছি, শুনেছেন দু একজন ওখানে, আমি কিন্তু সেটা বলেছি। এই আপনার মহাদেবপুর, পত্নীতলা, নজিপুর, ধামরহাট, নিয়ামতপুর, ছাপাহাট, বদলগাছি, এগুলোর মধ্যে সবার আগে জাহাঙ্গীরপুর ডিগ্রি কলেজ, জাহাঙ্গীরপুর সরকারি কলেজটা প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সেখানে এখনো অনার্স পড়ানো হয়, এখনো সেখানে অনার্স বদলগাছিতে হয়ে গেছে। তাহলে বোঝেন আপনারা কি করছেন, একদিন কি পাইছেন। আমি কিন্তু খালি ওই পড়ালেখা করে চাকরি করিনি, আপনাদের এলাকার কোথায় কি আছে সব জানি, এবং এইটাও কিন্তু আমি তারেক রহমানের সামনে পেশ করেছি। এইটাও আমি পাশ করায় ছাড়বো, এটা আমার প্রতিজ্ঞা। এখন আসেন যে আমার দল আর কি কি করবে। আমি কিন্তু অনেক কিছু করব, তার মধ্যে একটা বড় জিনিস, আমি আদিবাসীদের নিয়ে 6টা প্রোগ্রাম আমি দিয়েছি। বিস্তারিত বললে আরো ঘন্টাখানিক লাগবে। সংক্ষিপ্ত বলেন। মুসলমান ভাই বোনেরা এবং হিন্দু ভাই বোনেরা আমার উপর রাগ করবে, কিন্তু আমি বলেছি আদিবাসী ভাই বোনদের যারা শিক্ষিত বেকার থাকবে সবার আগে ওদের চাকরি বিনা পয়সা। আরেকটা বলছি, তাদের মধ্যে যদি জিপিএ 5 পাওয়া বাচ্চারা মেট্রিক পাস করে, কিন্তু তাদের আর্থিক সামর্থ্য যদি না থাকে, তাদের উচ্চশিক্ষার পড়ালেখা আমি আমার নিজের টাকা থেকে জীবনে অন্তত 500,000 জনের কিন্তু আমি এখন পুরা আসনে এটা করতে চাই, এবং সেটা আদিবাসী ভাই। যেমন আদিবাসীদের ভাষা সংরক্ষণের জন্য, কারণ হিন্দু মুসলমানের ভাষা এক, কিন্তু আদিবাসীদের ভাষাটা একটু আলাদা। তাদের ভাষা সংরক্ষণ এবং তাদের সংস্কৃতির বিভিন্ন দিক সংরক্ষণের জন্য একটা আদিবাসীদের একাডেমি করবো, যেটা মহাদেবপুরে করি আর বদলগাছি করি, এটা আমি করব। আরেকটা জিনিস আমি বলেছি যে আদিবাসীদের মধ্যে যেসব শিক্ষিত কৃষি শ্রমিক আছে, ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে বিদেশি যে কোনো একটা ভাষা প্রশিক্ষণ দিয়ে, যেমন জার্মান ভাষা হতে পারে, ফরাসি ভাষা হতে পারে, স্প্যানিশ ভাষা হতে পারে, অথবা জাপানিজ ভাষা হতে পারে, দিয়ে এই কৃষি শ্রমিক গুলাকে বিদেশে রপ্তানি করব। একটা পরিবার থেকে একজন যদি ইউরোপে 5 বছর কাজ করে আসে, ওর পরিবার নেক্সট 100 বছর উঠে যাবে ইনশাআল্লাহ। এটা আমার একটা এখন বাকিরা তো মন খারাপ নেই, তুই আদিবাসী নিয়ে থাক, আদিবাসীর মতো এইভাবেই থাক। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যারা সমাজে অগ্রণী রাজনীতিবিদের কাছে যারা প্রতিষ্ঠিত, তাদের সহায়তা না করা, যারা সমাজের দরকার তাদেরকে সমাজের মূল স্রোতে আনার জন্য তাদেরকে আমাদের সহায়তা, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, আমাদের সেইভাবেই কাজটা করতে হবে। তবে বিএনপি কিন্তু একটা পরিকল্পনা নিয়েছে যে যতগুলো শিক্ষিত বেকার আছে, যতগুলো 4 কোটি আছে, 4 কোটির মধ্যে 1,82,00,000 শিক্ষিত বেকারকে প্রথম 6 মাসের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 18 লক্ষের যতদিন করা যাবে না কর্মসংস্থান, ততদিন তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। প্রত্যেক গ্রামে একজন করে বিএনপি পল্লী চিকিৎসক দেবে, এবং প্রত্যেক ইউনিয়নে একটা করে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে এমবিবিএস ডাক্তার, আয়া, নার্স, ডায়াগনস্টিক সুবিধা, মানে পরীক্ষা নিরীক্ষা, ওষুধপত্র সব ফ্রি পাওয়া যায়। এটা বিএনপির পরিকল্পনা। নারীদের জন্য প্রত্যেক গৃহে একজন করে গৃহিণীকে, হিন্দুরা যাকে কর্ত্রী বলে, আমরা যাকে গীতান করি, কি করি গীতান করি, তো বাড়ির সেই গৃহিণীর নামে আমরা একটা করে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক গৃহিণী প্রত্যেক মাসে একটা করে
2 থেকে 2,500 টাকা পাবে, অথবা 2 থেকে 2,500 টাকা সমমূল্যে খাদ্যগুলো পাবে, যেমন তেল, লবণ, আটা, সুজি, চাল, ডাল। আর বাংলাদেশের কৃষকদের অবস্থা খুবই শোচনীয়। এখানে আমাদের সব ব্যবসায়ী maximum, তাই না? কৃষক আছে। হাত তোলেন তো। মানে কৃষক করে। ওই তো খালের পালা, sorry। আচ্ছা, শোনেন। কৃষকদের অবস্থা খুবই টলমল। কোন কৃষক কৃষিকাজ করে লাভ করতে পারে? ও ভাই নিচ্ছানো খাম রে ভাই। এখন এমন এক পরিস্থিতি পড়ে গেছে যে আমি আগও করা পারবো না। এখন বিষয় হচ্ছে যে কৃষকদের অবস্থা সবচেয়ে টলমল। কোন কৃষকই আর কৃষি কাজ করে লাভবান হয় অ্যাকচুয়ালি শুধু কৃষক, সেটা আপনি শ্রমিক বলেন, আপনি ভ্যান চালক বলেন, আপনার রিক্সা চালক বলেন, চার্জার চালক বলেন, কিংবা ওই কারখানার শ্রমিক বলেন, চাকরিজীবী বলেন, সরকারি চাকরিজীবী বলেন, কেউই কিন্তু ভালো নয়। 15-17 আগে আমরা ছোটবেলায় দেখেছি একটা দিনমজুর দিনে 10 টাকা পাইতো, 1 কেজি চাল পাইতো, সকালে পান্তা, হাতে একটা পেঁয়াজ, একটা মরিচ, আর যদি গৃহস্থ ভালো হয় একটু আলু ভর্তা দিত, অথবা রাতের জন্য কোনো তরকারি করতে থাকুন। এটাই তো আগে কৃষি শ্রমিকদের দেওয়া। কিন্তু ওই কৃষি শ্রমিক ওই 10 টাকা থেকে কিন্তু সঞ্চয় করত। বাড়িতে যদি জামাই আসতো কিংবা শ্বশুর আসতো, ওই কৃষি শ্রমিক কিন্তু এখন না দাঁড়ালে শোনা হচ্ছে না। দিনগত এখন 500 টাকা, 500 কেউ ইলিশ করতে পারে না। এই শোনেন, আমি যখন নতুন বিয়া করছি, তখন আমার চাকরি ছিল না, আমি চাদরে কিন্তু মানুষের বাড়িতে টিউশনই করে মাসে 30-35 হাজার টাকা ইনকাম। ওই সময় মোহাম্মদপুর টাউন হল মার্কেটে সবচেয়ে বড় ইলিশ আমি কিনতাম, সবচেয়ে বড় ইলিশ আমি কিনতাম। যখন 15,000 টাকা বেতন পাইছি তখনও তাই করে। যখন 20-22 লাখ টাকা বেতন পাইছি তখন তো দেশে থাকতাম না, দেশে বিদেশে থাকতাম। কিন্তু এই যে শেখ হাসিনা ওয়াজেদ যখন সরকার কাটার জন্য তাদের দেশে চলে গেল, তারপর থেকে আমার তো চাকরি বাকরি নাই। আন্দোলনের মধ্যে তো এক জায়গায় চাকরি পাইলাম, একটা বড় রকম একই জায়গায় আমি প্রধান নির্বাহী কর্মকর্তা। কন্ডিশন কি আমি 2 নম্বর স্পিকার। আমরা কত মাসে 1 দিন না, মাসে 5 দিন কাজ করবো। এবার 5 দিন কাজ করলে 7 লাখ টাকা দিব, আর একটা গাড়ি দিব। কিন্তু গাড়ি লাগবে না, আমার 7.5 লাখ। 5 দিন কাজ করে 7.5 লাখ টাকা পাই। ঠিক আছে। এখন আমি পাই। ওই যে বললাম যে আমি ওই যে কি আদিবাসী বাচ্চাদের পড়ালেখা করার জন্য আচ্ছা, ঠিক। আমি এখন ইনকাম করি, শ্রমিক মানুষ। তো সেইখানে জি, আমি নিজে যখন ইলিশ কিনতে যাই, আসসালামু আলাইকুম। যখন শুনি যে বড় ইলিশ 1.5 কেজিটা 3,000 টাকা কেজি, 1 কেজিটা 1800-1900 2,000 টাকা কেজি, তখন আমি ছোটগুলা কিনে এনে বক করে এগুলা রিয়াল নদী ইলিশ, এগুলো স্বাদ ভালো। এই হচ্ছে দেশের অবস্থা। কাজে এখানে কেউ ইলিশ খাইছে গত 6 মাসে, এরকম হয়তো 2 জন বা 3 জন লোক। আমার নিতাই কথা বড় লোক মানুষ, তাই না? তো ভাবছিলাম ইলেকশনে দাঁড়াইছি,
আমার বন্ধুর মামাও হয়, হয়তো 10,000 টাকা দিয়ে করবে ভাগনা এটা রাখো, কোনো খবর নেই। ব্যবসায়ী আমাদের কঞ্জুস। যাই হোক, তো কথা হচ্ছে কি যে কেউই কিন্তু ভালো নাই, কৃষকেরা আরো বেশি ভালো। বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম, সার নাই, বেশি দাম, তাই না? মানে বীজ নাই, বীজ কিনা লাগবে অমুক জায়গা থেকে, একটা বিচ্ছিরি অবস্থায় বেশি ছিল। এই জন্য বিএনপি মনে করেছে যে আমাদের এই কৃষককে বাঁচাতে গেলে আপাতত স্যালাইন দিতে হবে, মুমূর্ষ কৃষক। স্যালাইন হিসেবে আমরা কৃষকদের প্রত্যেক কৃষককে একটা কৃষক কার্ড দেব। এর মাধ্যমে আমরা প্রত্যেক কৃষককে 2 থেকে 2,500 টাকা মাসিক ভাতা দেব আপাতত। এটা 2 বছর হতে পারে, 4 বছর হতে পারে, 5 বছর হতে পারে, কৃষক ভাতা দিব আপাতত। সেই সাথে আগামী 2-1 বছর আমরা 3টা ফসলের একটা ফসলে বীজ, সার, কীটনাশক, সেচ ব্যবস্থা সরকারি টাকায় বিনা পয়সায় এটা কৃষকদেরকে দেব। যদি কোনো কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ থাকে, সুদ সহ কৃষি ঋণ আমরা মওকুফ করে দেব। এই তুমি দেখা পাচ্ছ না তো, দেখা পাচ্ছ সামনে যাবে। কে কে আসাম কে না না রে ভাই, আমি শুধু খাওয়া মানুষ। তুমি কে? খাও, কত বাইরে খাও। কুশলা से লাগে দেখ, কুশলা से আর কত করলে তোমার শান্তি হবে? আর পড়া করলে তোমার শান্তি হবে? কর্ম অসুবিধা নেই, মাথার যতক্ষণ জোর আছে ততক্ষণ কর্ম অসুবিধা নেই। তুমি যে কটা করে আমি সে কটাই। হ্যাঁ, শিবগঞ্জের মোড়, শিবগঞ্জ। হ্যাঁ, কি শেষ বলে কোনো শব্দ নাই। তোমার সাইদ কাজী খুঁজছ, সাইদ কাজী খুঁজছ তুমি? এটাই শেষ হয়ে গেছে, বক্তব্য শেষ, এখন দাঁড়াবো না। ধনজয় সাইদ কাজী করতে দেখো তো, সাইদ কাজী খুঁজো। এই আমরা সরে আসি না, দেয়া পাতা বাপু, আমরা সরে দেয়, আমরা এই সাইড সরে দেয়, আমরা আর একটু সরে দেয়। মসজিদ এবং মন্দিরে সরকারিভাবে শিক্ষাক্রম চালু। মসজিদে মুসলমানের বাচ্চারা কায়দা সিবারা কোরআন শরীফ পড়া শিখবে, হিন্দু ছেলেরা মেয়েরা
মন্দিরে বসে আগামীতে সংস্কৃত শিখবে, গীতা পড়বে, ভগবত পড়বে। কারণ এটা 2.5 বছর থেকে 5 বছর বয়সের বাচ্চাদের প্রাথমিক ধর্মের জ্ঞান ভিতরে দেওয়ার জন্য এটা করা হবে এবং এটা সরকারিভাবে পরিকল্পনা গ্রহণ করা হবে। ধর্মের নাম আরো বাকি আছে, ধর্মের কল বা তাকে নয়। আগামীতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মন্দিরের পুরোহিত, পণ্ডিত তাদেরকে প্রত্যেক মাসে ভাতা দেওয়া হবে এবং বিভিন্ন উৎসবে তাদের বোনাস দেওয়া হবে। এরা যেন আর ভিক্ষা ভাঙন না করে। হ্যাঁ, ভাই পূজাতে তো ভিক্ষা করাই লাগে, তাই না? আপনারা ভাই পূজা করেন। এখানকার মুসলমানরা মনে করতেছে শালা কি হাফ হিন্দু নাকি, সবই না। এইটাই নামই বাংলাদেশ। আর বাকি থাকলো কে বলেন তো? কে? ওটা বলছি, ওটা করে দিব, ওটা করে দিব। এখন বাকি আছে যারা, আমি বলি মানুষ বাঁচাও। উনি যে ওনাদের জন্য কথা বললেন, এটা কারণ আছে তো। যারা তো আমার ম্যাথই মারা গেছে, এটা আপনাদের বুঝতে হবে। আমাকে ওনাকে এই খাবেন খাবেন বলার ঠিক আছে, এটা আমি করে দিব, ওদের বলেছি। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, যারা এই যে 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, থার্ড ইয়ারে পড়ে, অন্তেজনে পড়ে, ওদের জন্য আমরা খেলাধুলার ব্যবস্থা করি এবং সেই খেলাধুলা প্রত্যেক ইউনিয়নে আমরা মিনি স্টেডিয়াম করব। নেতার কথা শোনো। প্রত্যেকটা স্কুল কলেজের মাঠ ঘেরাও করা হবে, ঘাসের ব্যবস্থা করা হবে যাতে করে বাচ্চারা স্কুলে খেলাধুলা করতে পারে। 4র্থ শ্রেণী থেকে ক্রীড়া শিক্ষক বাধ্যতামূলক করা হবে। প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খেলাধুলার বাধ্যতামূলক করা হবে। শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে। শিক্ষক নিয়োগ করা হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে। রাজনৈতিক কোনো প্রতিহিংসা চলবে না বিএনপিতে। বিএনপিতে যারা অন্য মতের মানুষ তাদেরকে সম্মানের চোখে দেখায় বিএনপির আদর্শ। শুধু রাজনীতির কারণে কাউকে হয়রানি করা হবে না, কারো প্রতি কোনো প্রতিহিংসা করা যাবে না এবং রাজনৈতিক মতাদর্শের কারণে, ধর্মীয় মতাদর্শের কারণে কারো দিকে কোনো খারাপভাবে দেখা যাবে না। এরপরে আমার আরেকটা এজেন্ডা আছে। এখানে আমার আদিবাসী ভাই বোন থাকলে ওরা একটু মাইন্ড করতে পারে, তবে আমি ওদের ওই হার না কি খাই ওটার বিরুদ্ধে না। কিন্তু এই যে চোয়ানি বিক্রি করা, ইয়াবা, বিভিন্ন ধরনের গাঁজা, বিভিন্ন ধরনের মাদক, এই মাদক বিক্রিটা বন্ধ করতে হবে। মাদক বিক্রি তাদেরকে সহযোগিতা যারা করবে, যদি উপরওয়ালা আমাকে 100 দিন যদি এই এলাকা রাখার দায়িত্ব দেয়
তাহলে 100 দিনের মধ্যে মাদক এই মাদক বদলের থেকে নির্মূল করব। দুর্গা পূজার মধ্যে ওরা ভান খাবে, এটা তাদের সংস্কৃতির অংশ। এমন কথা হচ্ছে আমার আদিবাসী ভাই বোনেরা তাদের কোনো বিনোদন নাই, সারাদিন কঠোর পরিশ্রম করে আসে, এসে তারা ভান খাবে, তাদের অনুষ্ঠানে তারা খাবে, এটা তাদের মধ্যে। কিন্তু সমাজে আমার আপনার সন্তানরা নষ্ট হতে দেওয়া যে পদক্ষেপ নেবেন, আপনাদের সবাইকে অনুরোধ করবো আমাকে একটা বার আপনারা না হলে 5 বছর পর আর আসবো না। জীবনে অনেক দেখেছেন, অনেকবার চুন খেয়েছেন, অনেক আমাকে এবং আমার দলকে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিলেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশ থেকে যাব না। এবং শুধু তাই নয়, আমি আরো একটা পরিকল্পনা নিয়েছি। এই যে 2 উপজেলায় 162টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে বড় বাক্স থাকবে, অভিযোগ এবং অনুরোধের বাক্স। সেইখানে চাবিটা আমার নিজের কাছে থাকে, আমার কোনো প্রিয় থাকে না, আমি নিজে ঘুরবো, বাক্স খুলবো, আমি নিজে পড়বো, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সবার জন্য বিএনপি আরেকটা সুখবর দিচ্ছে। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, প্রত্যেকের জন্য বিনামূল্যে কি দিবে বলেন? ইন্টারনেট দিবে বিনামূল্যে সারা যত্ন নেয়, সন্তান যখন হাসি দেয় মার ভালো লাগে। আমি আপনাদের কাজ করব, আপনাদের জন্য কাজ করতে আসছি, আমার তো স্বার্থ আছে, বলছি টাকা কামাই করবো না, তাহলে আমার স্বার্থ আছে। আমার স্বার্থ হচ্ছে যদি আমার দ্বারা কখনো ভালো কাজ হয়, কারো উপকার হয়, আর যদি খারাপ কাজ করি, কোনো প্রকাশ্যে আসবেন, সরাসরি আসবেন, প্রয়োজনে আমি ক্ষমা চাবো। এবং আপনারা কেউ যদি আমার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেন, তার বিরুদ্ধে আমি কোন রকমের বারবার করতে এতবার করতে অনেক কথা শুনেছেন, ফসল শুনেছেন, আমি কথা বলতেই পছন্দ করি। হ্যাঁ, কথা শুনে আমার বউ হওয়ার পছন্দ করি। ওইটা আমি বললাম তো যে কারো বরাদ্দের আমার কিন্তু অধিকাংশ প্রতিশ্রুতি আমার দলের প্রতিশ্রুতি, লোকাল প্রতিশ্রুতির মধ্যে আমি বলেছি কোনো অন্যায় হবে না, কোনো অনিয়ম হবে না। কেউ যদি এবং আমার দলেরও কেউ যদি কারো বরাদ্দের 5 পয়সা চুরি করে, তার জন্য তাকে আইনের আওতায় আনবো এবং দল থেকে 24 ঘন্টার জন্য বহিষ্কার করবো। আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি আরেকটা দিয়েছি, আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি আরেকটা দিয়েছি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আদিবাসী ভাই বোনদের মতো যারা শিক্ষিত, পড়ালেখায় ভালো, কিন্তু উচ্চ শিক্ষার জন্য পয়সা সহায়তা করব। এটা আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি।
আর বাকি সমস্ত প্রতিশ্রুতি কিন্তু আমার দল ইস্তেহারে দিয়ে রেখেছে। আর বিএনপি মিথ্যা কথা বলে না, বিএনপি সাধারণ মানুষকে নিয়ে কাজ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।